রক্ষা করার জন্য ও 16 বছর ধরে তাণ্ডব চালিয়েছে সারা বাংলাদেশে। কত মায়ের কোল খালি করেছে, কত স্ত্রীকে বিধবা করেছে, কত পরিবারকে সন্তান হারা করেছে, তার কোনো ঠিকানা নেই, তার কোনো হদিস নেই। সমগ্র 16 বছরটাই ছিল মর্সিয়া আর শোকের 1.5 দশক। আমরা যদি শেখ হাসিনার 1.5 দশককে যদি বিবেচনা করি, এটা হবে জনগণের জন্য শোকের 1.5 দশক। কারণ গুম ছিল শেখ হাসিনার কাছে একটা খেলা, ক্রস ফায়ারে হত্যা ছিল শেখ হাসিনার কাছে একটি আনন্দের বিষয়। কারণ ও যখন শুনতো যে বিএনপির একজন নেতাকে গুম করা হয়েছে, তখন সে আনন্দিত হতো। সে যখন শুনত যে কোনো তরুণ ছাত্র নেতাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে জনির মতো, তখন শেখ হাসিনা আনন্দে আহ্লাদিত হতেন। শেখ হাসিনা রক্ত দেখলে, লাশ দেখলে তার বিরোধী পক্ষের, এইটাতে উনি খুব খুশি হতেন। শেখ হাসিনা ছিলেন মানসিকভাবে অসুস্থ একজন নারী। তার কাছে দেশের শান্তি, স্বস্তি, এটার কোনো মূল্য ছিল না। একজন ব্যক্তি জিজ্ঞেস করেছিলেন আমাকে, ভাই আপনারা যে ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন, এই ফ্যাসিবাদের অর্থ কি? আমি বললাম যে ফ্যাসিবাদের অর্থ আমি যা না, আমাকে সেটাই বলতে হবে, আপনাদের সেটাই বলতে হবে আমাকে, আমি ওইটা নই। অর্থাৎ শেখ হাসিনা যা না তাই বলতে হবে। শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংস করেছেন, কিন্তু শেখ হাসিনাকে বলতে হবে সে গণতন্ত্রী। শেখ হাসিনা মানুষের পেটের আহার কেড়ে নিয়েছেন, তারপরেও বলতে হবে যে শেখ হাসিনা তিনি মানুষকে খাবার দিয়েছেন। শেখ হাসিনা কসাইয়ের মতো তিনি ক্রস ফায়ার দিয়েছেন, তাজা মানুষকে উধাও করে দিয়েছেন, তারপরেও তাকে বলতে হবে মানবতাবাদী। এটাকেই বলা হয় ফ্যাসিবাদ। যা না তাই বলতে হবে। কিসের জোরে? রাষ্ট্রশক্তির জোরে। রাষ্ট্রশক্তি কিভাবে? যে আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে সাজিয়ে নেওয়া। কই আজকে তো দেখি না সারা বাংলাদেশে কত মানুষ মারা যাচ্ছে বিভিন্ন সামাজিক সংঘাত সংঘর্ষে। কই আইন শৃঙ্খলা বাহিনী এটা দমনের জন্য তো কোনো ভূমিকা রাখে না, অপরাধীদের তো গ্রেপ্তার করে না। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় শীর্ষ সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কোনো পদক্ষেপ দেখলাম না। অথচ এই পার্টি অফিস থেকে একটি মিছিল বের হওয়ার সাথে সাথে চারিদিক থেকে একেবারে মৌমাছির মতো তারা আক্রমণ করত সেই মিছিলের উপর। সে যদি গ্রামের ধান ক্ষেতের মধ্যে লুকিয়ে থাকতো বা বাঁশঝাড়ের মধ্যে লুকিয়ে থাকতো, তাহলেও আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী, র্যাব, পুলিশ সেইখানে গিয়ে তাদেরকে ধরে নিয়ে এসছে। তো আজকে যারা সমাজ অপরাধী, তাদেরকে গ্রেপ্তার করে আজকে সমাজে শান্তি শৃঙ্খলা আনা হচ্ছে না কেন? যারা আহরাবকে গুলি করে মেরেছে, যারা আবু সাইদকে হত্যা করেছে, যারা মুগ্ধকে হত্যা করেছে, তারা আইন শৃঙ্খলা বাহিনীর লোক। অথচ তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হচ্ছে না? তাদেরকে কারা আইনের আওতা থেকে রেহাই দিচ্ছে, তাদেরকে আমরাও চিহ্নিত করে রাখছি। আজকে কেন আহরাবের মায়ের চোখ দিয়ে এখনো কান্না গড়িয়ে পড়বে? এখনো কেন মুগ্ধের মায়ের অশ্রু সংবরণ হবে না? আবু সাইদের মায়ের চোখ দিয়ে পানি সংবরণ হবে না? যদি আজকে এই ঘাতক, এই কসাইদেরকে যদি গ্রেপ্তার করতেন, তাহলে কিন্তু হয়তো তাদের বাপ মায়ের প্রাণ কিছুটা শীতল হতো। কিন্তু সেটা আপনারা করতে পারেননি। বরং আমরা কি দেখছি
বিভিন্ন জায়গায় মামলার নামে যে বাদী তিনি বিএনপির আরেক লোককে আসামি করছেন। এই চক্রান্ত প্রায় জায়গায় হচ্ছে এবং এর সাথে কারা কারা জড়িত, কে কে এই কাজগুলো করছেন সেটাও আমরা জানি। যারা 15-16 বছর লড়াই করছেন তাদের অনেককে আসামির নামের মধ্যে নাম দেওয়া হয়েছে। শুধুমাত্র কোথাও এলাকায় কেউ পয়সা দিয়ে কোনো না কোনো ভাবে এই কাজটি করা হচ্ছে। এর তো প্রথম প্রাথমিক দায়িত্ব এখন যারা থানায় যারা কর্মরত আছেন তারাই তো ওই সমস্ত অপরাধীদেরকে ধরবেন। এক যুবলীগ ছাত্রলীগ আর সবচেয়ে বড় কাজ করেছে হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনীর এই অপরাধী যারা মুগ্ধের জীবন কেড়ে নিয়েছে, যারা আহরাফের জীবন কেড়ে নিয়েছে, যারা ফারহানের জীবন কেড়ে নিয়েছে, যারা ওই 5 বছরের শিশু বাচ্চা আহাদের জীবন কেড়ে নিয়েছে, আবু সাইদের জীবন কেড়ে নিয়েছে, তাদের জন্য আপনার এই মহল্লা থেকে এর ভিতর থেকে কেন বাদী তৈরি করা হবে? এর জন্য তো রাষ্ট্রই হবে বাদী। বন্ধুরা আমার, এই ঘটনা সর্বত্র। আজকে সাইমাবাদের পুতুল তার সূচনা নামে একটি ফাউন্ডেশন করেছিলেন। দুদক খোঁজ করে দেখছে এই নামে কোনো ফাউন্ডেশন নেই। শেখ হাসিনার ছেলে জয়, সেও একটি বিনিময় নামে একটি প্রতিষ্ঠান করেছে, বিনিময় না কি নামে, সেটাও খোঁজ করে দেখছে তার নাই। প্রতারক যখন রাষ্ট্র ক্ষমতায় থাকে তার সন্তানদেরকেও প্রতারক বানায়, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা এবং তার ছেলেমেয়েরা। উনি নাকি কর্মসূচি দিয়েছে, এটা সত্য কিনা জানি না, ফেসবুক উঠেছে, এটা কতটুকু সত্য বলতে পারবো না, বা অথবা তারই নির্দেশে কেউ সব ছড়িয়ে দিচ্ছে প্রতিক্রিয়া জানার জন্য। এখন কি মুগ্ধের রক্তের দাগ শুকিয়েছে? আহরাফের রক্তের দাগ শুকিয়েছে? শুকায়নি। আবু সাইদের রক্তের দাগ মুছে করেন। আপনি যে $10,000 কোটি ঋণ নিয়েছেন, যে ঋণের কারণে প্রায় 1.25 লক্ষ টাকা আজকে নবজাত শিশুর মাথার উপরে এই ঋণের বোঝাটি চেপেছে, এটা কি জন্য নিয়েছিলেন? আপনার ব্যবসায়ীদেরকে, আপনার পছন্দের ব্যবসায়ীদেরকে দিয়ে বিভিন্ন মেগা প্রজেক্টের কাজ করিয়ে বাদবাকি টাকা পাচার করাবে, নামমাত্র কাজ নেই। তার প্রমাণ তো এখন আমরা পাচ্ছি প্রতিনিয়ত। ভাগ্নির নামে ফ্ল্যাট, ছোট ভাগ্নির নামে ফ্ল্যাট, পূর্বাচলে এক একজনের নামে 10 কাঠা জায়গা, মোট 60 কাঠা। কোনো আইন, কোনো নিয়ম, কোনো রীতি, কোনো পদ্ধতি কিছুই অবলম্বন করেননি। গায়ের জোরে, প্রধানমন্ত্রিত্বের জোরে আপনি এই কাজগুলো করিয়ে নিয়েছেন। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। বন্ধুরা, আমি যেটি বলছিলাম, এই যে এক নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা, সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য তার আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে। তিনি কারাগারে আছেন,
এক হুজুরে আলা দরবেশ বাবাজি, উনি বলেন যে আমার 10,000 লোক প্রেমে পড়বে। তো এই সাহসটা পাই কি করে? কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে, ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। শেয়ার বাজার ধ্বংস করেছে। এই কারণেই তার সাহস, এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য ঢিলে ঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার তো হচ্ছে যেমন সামিট গ্রুপ আছে, যেমন কি নাসা গ্রুপ আছে, সবচেয়ে বড় হুজুরে আলা এই দরবেশ। সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায় তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে। আমার আমি আজকের যে এখানে যে কারণে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা বিএনপি পরিবার তাদের পক্ষ থেকে এখানে যেটা বলেছে আমাদের মিল্লাত ভাই, যে একটি পরিবার তার বাবা মারা গিয়েছে, ছেলেটি প্রতিবন্ধী, ঝালকাঠি সদর থানায় যেতে এই অটোরিকশাটা দিয়েই জীবন চলত, সেটা চুরি হয়ে গেছে। এই সংবাদটি পেয়েছেন আমাদের প্রাণপ্রিয় চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক। মানুষের প্রতি তার সহমর্মিতা, সহানুভূতি, তিনি প্রতিনিয়ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে কে কোথায় জীবনযাপন করছে, কার কোথায় কি ধরনের পরিস্থিতির মধ্যে অবস্থান করছে সেটা পর্যবেক্ষণ। এমনকি আমি আপনাদেরকেও বলি, যদি কোথাও কোনো উদ্ভূত রাজনৈতিক সংকটে কোনো গোলমাল হয়েছে, সেই গোলমালে বিএনপির দ্বারা অন্য কোন রাজনৈতিক দল, এমনকি আওয়ামী লীগেরও সাধারণ কোন কর্মী ক্ষতিগ্রস্ত হয়েছে, দ্রুত আমাদেরকে সেইখানে পাঠিয়েছেন সেই পরিবারের সাথে কথা বলার জন্য, এবং যদি বিএনপিরও কোনো লোক দায়ী থাকে তার বিরুদ্ধে মামলা নিতে বলেছে। এই হচ্ছে তারেক রহমান, ন্যায় নীতির যে প্রতীক হয়ে তিনি দাঁড়িয়েছেন। আজকের এই মানবতা এবং ন্যায়, যে ন্যায় বিচারের জন্য 17 বছর মানুষ ন্যায় বিচার পায়নি, মানুষের মানবিক যে সাম্য সেটা মুছে দেওয়া হয়েছিল। সাম্য একটারই ছিল, সেই সাম্য হচ্ছে আওয়ামী সাম্য। আওয়ামী লুটেরা, আওয়ামী চোর, আওয়ামী টাকা পাচারকারী, আওয়ামী গুন্ডা, আওয়ামী বদমাস, এদের সাম্য ছিল। এরা কি করে লুটের টাকা ভাগ করে নেবে, এইটা নিয়েই ছিল তাদের সমস্ত কাজ। কিন্তু সেই সমাজ হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সমাজ, ইনসাফের সমাজ, যে সমাজে ধনী নির্ধন, ক্ষমতাশালী এবং ক্ষমতাহীন নির্বিশেষে যেখানে ন্যায় বিচার নিশ্চিত হয়, ইনসাফ নিশ্চিত হয়, সেটাই হচ্ছে ন্যায় বিচার ভিত্তিক সমাজ। তারই আমরা আলামত পাচ্ছি, তারই আমরা বৈশিষ্ট্য দেখছি। জনাব তারেক রহমান আজকে প্রায় 5-6 হাজার মাইল দূর থেকে তিনি সেই নির্দেশনা দিয়ে সেই কাজগুলো করাচ্ছেন। আমি আজকে মামুন, যে প্রতিবন্ধী ছেলেটিকে আজকে আর্থিক সহায়তা দেওয়া হবে তার অটোরিকশা কেনার জন্য, এই উদ্যোগের সাথে যারা জড়িত রয়েছেন, আমরা বিএনপি পরিবার এবং বিশেষ করে আরিফুর রহমান তুষার, যে দিনরাত এই শ্রমজীবী মানুষের কল্যাণের চিন্তায় কাজ করে যাচ্ছে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এই মুহূর্তে রাজ্য বাংলাদেশের বিদ্যালয় সেই